এখন আমরা অবস্থান করতেছি বাংলাদেশের মোস্ট হন্টেড এবং ভুতুড়ে প্লেসের সামনে। শত বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই জমিদার বাড়িটি। এক সময় যেখানে রাজত্ব করত জমিদারের ঐশ্বর্য, আর সেখানে রাজত্ব করছে শুধুই নীরবতা আর অজানা কিছু উপস্থিতি। যেন মনে হয় এই দেয়ালগুলোর ভেতরে এখনো কেউ বেঁচে আছে আর অপেক্ষা করছে সঠিক সময়ে। মানে কেউ কিছু দেখছেন, কিছু শুনছেন? যেমন কান্নাকাটি, রাত্রে গান গায়ে ভিতরে গান হয় কোন কি এত সুন্দর গান গায়। প্রয়োজনের তাগিদে দিনের বেলায় টুকটাক লোকের আনাগোনা থাকলেও রাতে কোনো কাকপক্ষীও ঢুকতে সাহস করে না এই বাড়িতে। কারণ ঝোপঝাড় লতাপাতা দিয়ে মোড়ানো এই বাড়িটি দিনের বেলায় দেখতে যতটা সুন্দর, সূর্য ডোবার সাথে সাথেই ঠিক ততটাই ভয়ঙ্কর সাজে সজ্জিত হয়ে ওঠে। লোকমুখে শুনেছি এই বাড়ির ভিতর নাকি লুকিয়ে আছে বহু অজানা রহস্য, অপূর্ণ গল্প আর এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। দায়াজ খানের ভৌতিক টিমের পক্ষ থেকে আমরা নেমে পড়েছি সেই অজানা রহস্যের খোঁজে। হঠাৎ রাত্রিবেলা যাওয়াটা রিস্কি হয়ে যায় বলে আমরা দিনের বেলাতে রওনা করলাম সেই জায়গার উদ্দেশ্যে। বাড়ির কাছাকাছি যেতেই কেমন জানি শরীরের সব লোমগুলো খাড়া হয়ে গেল। কেন জানি মনে হচ্ছিল কেউ আমাদেরকে দেখতেছে। আশপাশ কিছুটা ঘুরে দেখলাম খুবই চুপচাপ গা সমসমে একটা পরিবেশ। সত্যি বলতে পুরো জায়গাটাই যেন অস্বাভাবিকভাবে চুপচাপ। এটা এমনই এক নীরবতা যেন মাথার ভেতরে বাজতে থাকে। আর এই নীরবতার মাঝেই মনের অজান্তে হারিয়ে গেলাম আজ থেকে 100 বছর আগের সেই জমিদার বাড়ির জীবন্ত সময়ে। প্রতিদিন যে উঠানে বসতো জমিদারের আড্ডার আসর, হাসি গান আর উৎসবের কোলাহলে মুখর থাকতো চারপাশ। আর সেখানে লতা পাতা আর ভাঙাচোরা শ্যাওলা জমা স্মৃতি ছাড়া আর কিছুই নেই। কিরে, ভুল বলে ফেললাম না তো? আসলেই যদি এই বাড়িতে ভাঙাচোরা দেওয়াল আর স্মৃতি ছাড়া কিছুই না থাকে, তাহলে ওই মাঝরাতে করুণ সুরে কান্না, কখনো হাসি, কখনো মিষ্টি সুরে গানের আওয়াজগুলা কিভাবে আসে? প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে দেখা হলো এখানকারই এক বাসিন্দার সাথে, যিনি বিগত 45 বছর ধরে এই জমিদার বাড়ির আশেপাশে থাকা তাল গাছ কেটে তালের রস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। স্বয়ং তিনি নিজেও এই জমিদার বাড়িতে তালের রস পাড়তে এসে রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছেন অনেকবার। তাল গাছ কাটতে গেছি ওই মাথাও, তাল গাছ কাটতে গেলি একটা লোক আসি আমার কাছে খবর দিচ্ছে, ভাই তাল গাছ কাটো, কথা বলবা করি। আমি নামেছি, ওখানে নামে ও আমার পাশ ওই পাশে একটা দেয়াল আছে, দেয়ালের মধ্যে দিয়ে ও আগে আগে এসে যায়। দাদুর খাঁটি আঞ্চলিক ভাষার কথা আমাদেরই বুঝতে সমস্যা হয়ে যাচ্ছিল, তাই বাকিটা আমাদের মুখ থেকেই শুনে নিন। দাদু যখন জমিদার বাড়ির সীমানায় এক কোনায় থাকা তাল গাছে হাড়ি পাতার জন্য উঠবে, তখনই হঠাৎ পেছন থেকে এক অচেনা লোক এসে বলে, কিরে মোশা আলী, গাছ কাটতেছো? মুসা আলী কোনো কথা না বলেই গাছে উঠতে থাকে। হঠাৎ তার কাছে একটু খটকা লাগে, কিরে এই লোককে তো আমি আগে কখনো দেখি নাই, সে আমার নামই বা কেমনে জান? মুসা আলী নিচে তাকাতেই দেখে লোকটা পলকের মধ্যেই জমিদার বাড়ির গেটের উপরে বসে আছে, যেখানে এইটুক সময়ের মধ্যে কোনো সাধারণ মানুষের উঠতে পারা সম্ভব না। মুসা আলী বুঝতে পারেন এটা সাধারণ কিছু নয়। তিনি দ্রুত গাছ থেকে নেমে দোয়া পড়তে পড়তে দৌড়ে সামনে থাকা একটা ফাঁকা বিল্ডিং এ চলে যায়। ওখানে একটা গেট আছে, পুরনো গেট, এরকম ওই গেটের উপর উঠেছে। যখন গেটের উপর উঠেছে তখন আমি বলি তাহলে আপনার আমি আমার ছাড়বে না। ওখানটা ফিরে আমি ব্যাক করে ওই করতে এসে এই বাড়ি এই বাসায় গেছি। এই বাসায় গিয়ে বলছি আমার ছেলে এসে করছে কি আবার তাল গাছ কাটা হয়েছে। আমি বলি না, আমি বলি আজই পান খাটি। প্রথমে তার ছেলেকে কিছু না বললেও পরে সবকিছু খুলে বলে মোশা আলী। সবকিছু শোনার পর মোশা আলীর ছেলে বলে, আব্বা কাল থেকে তোমার আর গাছ কাটতে যাওয়া লাগবে না, আমিই যাব। সকালে আবার আমার সবার কাটে কাটা এবার কাটে না, তা ওই সকালে এসে দেখতেছে কি ওই তাল গাছ করে দাঁড়ানো, এই মন্দিরটার ওখানে দাঁড়ানো। তা সুন্দর, মানে সে সভ্য শরীর পরিষ্কার আর চুল পাকা। মানে মোশা আলীর ছেলেও ভোরবেলায় রস পাড়তে এসে যখন মন্দিরের পাশে থাকা তাল গাছটায় ওঠে, হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখে ফকফকে সুন্দরী এক অচেনা নারী লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার চুলগুলাও পেকে গেছে। তারপর সে গাছ থেকে নামতে নামতে দেখে মহিলাটি যেন কোথায় চলে গেছে আর খুঁজে পায় না। গাছ দিয়ে নামে তালাশ করতে গেছে, ওই দোকানের ঘরে দাঁড়িয়ে এইদিক ওদিক তালাশ করে কোনো মানে হয় না। আমার যে করছে আবার এই ঘটনা আমি ধরে তো বুঝেছি কোনো তালাশ করছি। এই ছিল ঘটনা আর কি। হ্যাঁ, ওটা কি ছিল আপনার কি মনে হয়? ও তো জিন বুঝছিল হয়তো। এই জায়গায় এই জমিদার মানুষজন, কত মানুষজন মেয়াগো মারিছে, ধরিয়া নিয়ে মারিছে। এই ছেলে বিয়ে
তুমি আজকে বিয়ে করে লয়েছো না, নতুন বউ এনে ছুঁয়ে দাঁড়াবে তাই জমিদারের কাছে? এই জমিদারের কাছে, তারপর বিদেশে নিয়ে যাবে। মানে শেষমেশ দাদার কথা শুনে যা বুঝলাম, এই জমিদারটি ছিল হিন্দু সম্প্রদায় এবং তিনি নাকি কিছু মুসলিমদেরকেও ধরে এনে এই বাড়িতে অত্যাচার করে মেরে ফেলতো বলে শোনা যায়। এবং তার এলাকায় কেউ নতুন বিয়ে করলে নববধূকে প্রথম রাতেই জমিদারের কাছে রাখা লাগতো। বাকিটা তো আপনারা বুঝতেই পারতেছেন। ইভেন শোনা যায় অনেক মেয়ে নাকি অত্যাচার অপমান সইতে না পেরে ওই রাতেই এই জমিদার বাড়িতে আত্মহত্যা করত। তাই সবাই ধারণা করে সেই আত্মহত্যা করা মেয়েগুলার আত্মা এখনো পর্যন্ত এই বাড়িতে লাল শাড়ি পরে ঘুরে বেড়ায়। কখনো কান্না করে, কখনো করুণ সুরে গান গায়। হয়তো এখনো সে বসে আছে নিজের জীবন সঙ্গীর অপেক্ষায়। সো গাইজ, আজকের এই জমিদার বাড়ির গল্প এইখানেই শেষ। কিন্তু এই বাড়ির রহস্য কি আদৌ শেষ হয়েছে? যা দেখলাম, যা শুনলাম, সবকিছুই কি সত্যি, নাকি এই বাড়ি এখনো তার অশান্ত অতীতকে বাঁচিয়ে রেখেছে? সো ভালোবাসার লোকজন সাবস্ক্রাইব, ফলো এবং লাইক করতে ভুলবেন না। যদি সাহস থাকে ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুর কাছে যে বলে ভূত বলতে কিছুই নেই। আর আমরা যদি আপনাদের থেকে ভালো একটা রেসপন্স পাই, তাহলে নেক্সট ভিডিওতে খানের ভৌতিক টিম নিয়ে ওরা একটা রাত কাটাতে চাই এই রহস্যে ঘেরা জমিদার বাড়িতে। মতামত কমেন্টে জানাবেন। আপনি কি শুধু তালের রশি কাটেন? হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। গাছ ওঠেন এখন আমি। আপনি গাছ ওঠেন। অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর লাগতেছে অনেক।